হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 1 থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো ফার্স্ট সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটি নাম্বার হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 1199 টাকা, এবং ফার্স্ট সেমিস্টার মাইনরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের পুরো ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারবে। তার সাথে সাথে কিন্তু নোটস পত্র থেকে শুরু করে সাজেশনসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে এই ছিল কোর্স ফি সংক্রান্ত, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ইনফরমেশন। এবার দেরি না করে আমি আমার টপিকে ফিরে আসছি। দেখো, প্রথমেই বলেছি আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। সবার প্রথমে আমরা জানবো প্রস্তর যুগ বলতে কোন যুগটাকে বোঝানো হচ্ছে। দেখো, প্রাচীন প্রস্তর যুগের মধ্যে কিন্তু প্রস্তর যুগটা আসছে। তো এই প্রস্তর যুগ বলতে কোন যুগটাকে বোঝানো হচ্ছে? দেখো, প্রস্তর যুগ বলতে সেই যুগটাকে বোঝানো হচ্ছে যে যুগের মানুষ দৈনন্দিন জীবনের নানা জিনিসপত্র, এছাড়াও হাতিয়ার এবং যন্ত্রপাতি তৈরিতে শুধুমাত্র পাথরের ব্যবহার করত, কোনো রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখেনি। সেই যুগটাকেই কিন্তু আমরা প্রস্তর যুগ বলছি। এবং প্রস্তর যুগের যে সময়সীমাটা রয়েছে, সেই সময়সীমাটার ওপর ভিত্তি করে কিন্তু ঐতিহাসিকরা প্রস্তর যুগকে 3টি ভাগে কিন্তু বিভক্ত করেছেন, বা 3টি ভাগে ভাগ করে কিন্তু এই প্রস্তর যুগকে আলোচনা করা হয়। একটা হলো প্রাচীন প্রস্তর যুগ, আর একটা হলো মধ্য প্রস্তর যুগ, এবং আর একটা হলো নব্য প্রস্তর যুগ। তো সেই প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। সেক্ষেত্রে দেখো, এই যে প্রাচীন প্রস্তর যুগ রয়েছে, সেই প্রাচীন প্রস্তর যুগের যে সময়কাল সেটা এতটাই বিশাল ছিল যে এই যুগে পাথরের তৈরি হাতিয়ারের বৈশিষ্ট্য লক্ষ্য করে কিন্তু প্রত্নতত্ত্ববিদগণ যারা ছিলেন তারা কিন্তু এই যুগকে নিম্ন, মধ্য এবং উচ্চ এই 3টি যুগে কিন্তু বিভক্ত করেছিলেন। এবং অন্যদিক থেকে বলা যায় যে এই যে প্রাচীন প্রস্তর যুগ রয়েছে, এই প্রাচীন প্রস্তর যুগকে কিন্তু খাদ্য সংগ্রহকারীদের যুগ বলা হয়। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে খাদ্য সংগ্রহকারীদের যুগ বলা হচ্ছে কোন যুগটাকে? প্রাচীন প্রস্তর যুগটাকে। কেন বলা হচ্ছে? দেখো, তার কারণটা হচ্ছে তখনও অবধি তারা কিন্তু খাদ্য উৎপাদন করতে শেখেনি, যার জন্যই কিন্তু প্রাচীন প্রস্তর যুগকে কিন্তু খাদ্য সংগ্রহকারীদের যুগ কিন্তু বলা হয়ে থাকে। এবার আমরা দেখো পরবর্তী পয়েন্টগুলি আলোচনা করব যে প্রাচীন প্রস্তর যুগের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে। যেমন প্রথমত বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের সময়সীমা সম্পর্কে। দেখো, সময়সীমার ক্ষেত্রে আমরা একটু জেনে নিই যে ভারতের পরিপ্রেক্ষিতে এই যুগের সূচনা হয়েছিল, অর্থাৎ এই যে প্রাচীন প্রস্তর যুগ রয়েছে, এই প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয়েছিল আনুমানিক 2,50,000 বছর পূর্বে এবং শেষ হয়েছিল 10,000 খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ ভারতের পরিপ্রেক্ষিতে এই যে প্রাচীন প্রস্তর যুগ রয়েছে, এই প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয়েছিল আনুমানিক 2,50,000 বছর পূর্বে এবং শেষ কবে হয়েছিল? 10,000 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এবার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রত্নকেন্দ্র, অর্থাৎ কোন কোন স্থানে আমরা এই যে প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে বা আবিষ্কার হয়েছে কোন কোন স্থানে। দেখো, বলা যায় যে ভারতের কিন্তু যে বিভিন্ন স্থানে কিন্তু প্রাচীন প্রস্তর যুগের মানুষের কিন্তু নিদর্শনগুলি কিন্তু পাওয়া গেছে। যেমন কি বলা যায়? যেমন দেখো, বলা যায় যে যথা পাঞ্জাব, রাজপুতানা, গুজরাট, কর্ণাটক, মহীশূর, মাদ্রাজ, বিহার, অসম, বাংলা প্রভৃতি এখানে স্থানে হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? প্রভৃতি স্থানে কি হচ্ছে? প্রাচীন প্রস্তর যুগের মানুষের কিন্তু নিদর্শনগুলি কিন্তু পাওয়া গেছে। এছাড়াও কি কাশ্মীরের সোয়ান উপত্যকায়ও কিন্তু এ যুগের কিছু হাতিয়ার কিন্তু পাওয়া গেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রাচীন প্রস্তর যুগের যে মানুষের যে নিদর্শনগুলি রয়েছে সেগুলি কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু পাওয়া গেছে। আচ্ছা, আমরা দেখে নিব এরপরে নেক্সট পয়েন্টগুলো কি আছে। দেখো, নেক্সট পয়েন্ট রয়েছে হচ্ছে হাতিয়ার নিয়ে। অর্থাৎ
প্রাচীন প্রস্তর যুগের মানুষ কেমন ধরনের হাতিয়ার ব্যবহার করতো, কোন কোন ধরনের বা হাতিয়ারের মধ্যে উল্লেখযোগ্য কি ছিল। দেখো হাতিয়ারের ক্ষেত্রে কি বলা যায় যে প্রস্তর যুগে মানুষ কি করেছিল, শিকারের প্রয়োজনে হাতিয়ার তৈরি করেছিল। তাহলে এই যে আমরা হাতিয়ার সম্পর্কে জানছি, হাতিয়ার তারা কেন তৈরি করেছিল, কিসের জন্য বা কিসের প্রয়োজনে তারা হাতিয়ার তৈরি করেছিল। প্রস্তর যুগের মানুষ কি করেছিল, শিকারের জন্য বা শিকারের প্রয়োজনে হাতিয়ারগুলি তৈরি করেছিল। প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। খাদ্য সংগ্রাহক কেন বলা হচ্ছে, কারণ তারা খাদ্য উৎপাদন করতে কিন্তু শেখেনি, তখন অবধি তারা কি খাদ্য উৎপাদন করতে শেখেনি, যার জন্য বলা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল কিন্তু খাদ্য সংগ্রাহক। তাহলে যেহেতু তারা খাদ্য সংগ্রাহক ছিল, তাই তাদের খাদ্য সংগ্রহের জন্য কিসের প্রয়োজন ছিল, হাতিয়ারের কিন্তু প্রয়োজন ছিল। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, তাই খাদ্য সংগ্রহের জন্য তাদের কি হাতিয়ারের কিন্তু হাতিয়ারের আর কি প্রয়োজন ছিল। তাহলে খনন কার্যের ফলে কি হচ্ছে, এ যুগে যে সমস্ত হাতিয়ার বা আয়ুধগুলি পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বেশি বা উল্লেখযোগ্য যেটা রয়েছে সেটা ছিল কিন্তু হাত কুঠার। তাহলে খনন কার্যের ফলে বা উৎখননের মাধ্যমে বা খনন করে আর কি বলছে যে এ যুগে যে সমস্ত হাতিয়ার বা যেটাকে আয়ুধও কিন্তু বলা হয়, তো হাতিয়ার বা আয়ুধ পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কিন্তু হাত কুঠার। এছাড়াও হাত কুঠার সব থেকে বেশি পাওয়া গেছে কিন্তু দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে। এছাড়াও জানা যায় যে এ যুগের হাতিয়ারগুলি কেমন ধরনের ছিল, অনেকটা বৃহৎ, ভারী এবং অমসৃণ ছিল। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে যে মানুষ হাতিয়ারগুলি ব্যবহার করত বা হাতিয়ারগুলি ছিল হচ্ছে বৃহৎ, অর্থাৎ অনেকটা বড়, ভারী এবং অমসৃণ। তাহলে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ারের ক্ষেত্রে কিন্তু মসৃণতাটা কিন্তু দেখা যায়নি, কারণ প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল কিন্তু অমসৃণ, ভারী এবং কিন্তু বৃহৎ। এবার রয়েছে জীবিকা ও বাসস্থান। জীবিকা ও বাসস্থানের ক্ষেত্রে কি বলা যায়, দেখো প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রধানত ছিল হচ্ছে পশু শিকারী ও খাদ্য সংগ্রাহক। খাদ্য সংগ্রাহক কেন বলা হচ্ছে, তার কারণ কি, তখন অবধি তারা কি খাদ্য উৎপাদন করতে শেখেনি, যার জন্য কিন্তু এখানে খাদ্য সংগ্রাহক কিন্তু বলা হচ্ছে। তারা খাদ্য উৎপাদন করতে শেখেনি। দেখো প্রথমে বললাম বন্য পশুকে পোষ মানানোর কৌশল তারা আয়ত্ত করতে পারেনি। জীবন ধারণের উপায় ছিল পশু শিকার করা এবং অরণ্য থেকে খাদ্যের জন্য ফলমূল সংগ্রহ করা। অর্থাৎ তারা কিভাবে তাদের জীবন ধারণ করতো, জীবন ধারণের উপায় কি ছিল, পশু শিকার করা বা অরণ্য থেকে খাদ্যের জন্য কি ফলমূল সংগ্রহ করা। তারা তাদের এইভাবে করেই কিন্তু তারা তাদের জীবন ধারণ করতো। জীবন ধারণের জন্য তাদের উপায়গুলি মূলত ছিল হচ্ছে যে পশু শিকার করা এবং অরণ্য থেকে কি হচ্ছে যে খাদ্যের জন্য ফলমূল সংগ্রহ করেই কিন্তু তারা তাদের জীবন ধারণটা কিন্তু করে থাকতো। এ যুগের মানুষ কিন্তু কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করতো না। তারা কিভাবে থাকতো, তারা কিন্তু যাযাবর হিসেবে কিন্তু বা যাযাবর জীবনযাপন কিন্তু করতো। এছাড়াও এক স্থানের ফলমূল পশু শিকারের অভাব হলেই তারা অন্য স্থানে চলে যেত। এবার কোনো একটা স্থানে দেখা যেত যে পশু শিকার মানে ফলমূল পশু শিকারের যদি অভাব দেখা দিত, তাহলে তারা কি করতো, তারা কিন্তু অন্য স্থানে চলে যেত। এ যুগের মানুষ কিন্তু বাসস্থান বানাতে শেখেনি, ঠিক আছে। এছাড়াও বলা যায় সাধারণত তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিত, এগুলি ছিল তাদের অস্থায়ী বাসস্থান। অনেক সময় এরা কি করতো, খোলা আকাশের নিচে পড়ে থাকতো। তাহলে এই যে পয়েন্টটা রয়েছে এখানে রয়েছে জীবিকা ও বাসস্থান সম্পর্কে। প্রথমত সেক্ষেত্রে বলা যায় যে তারা কিন্তু তাদের কিন্তু অস্থায়ী বাসস্থান ছিল। কেন অস্থায়ী বাসস্থান বলা হচ্ছে, কারণ তারা কি এ যুগের মানুষ কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করতো না, তারা যাযাবর হিসেবে কিন্তু তাদের জীবনযাপনটা কিন্তু করে থাকতো। এক স্থানে যখন ফলমূল পশু শিকারের অভাব দেখা দিত, তখন তারা কি করতো, অন্য স্থানে কিন্তু চলে যেত। এবং এ যুগের মানুষ কি বাসস্থান বানাতেই মানে আর কি শেখেনি। তাহলে তারা থাকতো কোথায়, তারা থাকতে দেখা যায় সাধারণত তারা থাকতো পাহাড়ের গুহায় আশ্রয় নিত। অনেক সময় আবার কি দেখা যেত, তারা কিন্তু খোলা আকাশের নিচেও কিন্তু পড়ে থাকতো। তাহলে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে যে মানে আজকে আমার ক্লাসের আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে কোর্স ফি সংক্রান্ত, সেটা কিন্তু ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।